বইপ্রিয় বন্ধু, বইয়ের আলাপচারিতা বইকথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব হুদা। বইকথার এবারের পর্বে আমাদের অতিথি হয়েছেন আসলাম আহসান। আসলাম আহসান, বইকথায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? খুবই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনার এই বই নিয়ে আজকে কথা বলতে পেরে, আপনার সাথে আজকে কথা বলতে পেরে আমি আনন্দিত। আমি খুব সম্মানিত বোধ করছি। আসলাম ভাই, আমি কিন্তু আপনাকে জানতাম একজন গানের মানুষ, সুরের মানুষ হিসেবে। মানে আপনার একটা গানের সংকলন আমার চোখে পড়েছিল এর আগে। তো আমি ভেবেছিলাম যে আসলাম ভাই বোধ হয় গানের প্রতি খুবই আগ্রহী একজন মানুষ। উনি এবং আপনার একদিন বাঁশি শুনেছিলাম আমি প্রথম, তখন আপনার সাথে আমার পরিচয় হয়নি। আপনি বাঁশি বাজাচ্ছিলেন, আমি সেই বাঁশি শুনলাম। তো আপনি কবিতা লিখলেন বা কবিতা প্রাণ মানুষ, এটা জানতাম না। তা আপনার কবিতার বই যে এবারে আসলো, মানে এই প্রেক্ষাপটটা নিয়ে শুরুতে একটু বলেন। হ্যাঁ, আপনি যেটা বললেন গানের মানুষ হিসেবে আমাকে জানেন, আমি মনে করি যে সঠিকই জানেন। আমি এখনো মনে প্রাণে নিজেকে গানের মানুষ বলেই মনে করি। তার একটা কারণ আছে, প্রেক্ষাপট আছে। আমি কবিতায় কিভাবে রূপান্তর হলো বা ধাবিত হলাম সেটা যাওয়ার আগে আপনি যেই পরিচয়টা জানেন সেই পরিচয়টা কিভাবে আমার মধ্যে বিকাশ লাভ করলো একটু বলতে চাই। নিশ্চয় নিশ্চয়। পারিবারিকভাবে আমাদের একটা সাংগীতিক পরিমণ্ডল ছিল। আমার আব্বা একটু বাউল প্রকৃতির মানুষ ছিলেন। আমি বাউল প্রকৃতির বললাম বটে, কিন্তু আমার এলাকায় আব্বাকে বাউল বা সাধক হিসেবেই লোকজন চেনে, মানে চিনতেন। তো আমি প্রায়ই দেখেছি, খুব ছোট যখন ছিলাম আব্বা বাউল শিল্পীদেরকে বাড়িতে নিয়ে আসতেন, তারা একতারা বাজিয়ে গান গাইতেন। কত রকম অর্থ বুঝতাম না, ওই যে সুরের বোধটা তৈরি হয়ে গেল। একজন বাউলের আমার মনে আছে একটা গানের লাইন তিনি গাইছিলেন, সাদা কাপড়ে দাগ লাগিলে সাবান সোডায় ওঠে না। আমি বুঝিনি কি উদ্দেশ্যে কি বলা, কিন্তু শব্দটা আমার কানে গেঁথে রইল। সাদা কাপড়ে যদি দাগ লেগে যায়, এটা সাবান দিয়ে ঘষে হয়তো ওঠে, কিন্তু থেকেই যায়। ওই যে পারিবারিক পরিমণ্ডলে গান শুনতে দেখতাম, গান হতে দেখতাম, বাউলরা আসতো, আব্বা নিজেও গান গাইতেন। আমার আম্মারও কণ্ঠ খুব সুন্দর ছিল। আমরা তিন ভাই, তিনজনই তিন রকম করে গান শুনে। আমার নজরুলের দিকে টান, আমার ছোট ভাই আধুনিক গান করেন, আমার বড় ভাই বাউল সঙ্গীত পছন্দ করেন। তো এইভাবে গানের মধ্য দিয়ে আমাদের পারিবারিকভাবে আমাদের যে এলাকাটা কুমিল্লায় বলা যায় যে একটা ছিলই। তো গান শুনতে শুনতে আমি এবং কবিতা শুনতে শুনতে দুইটা আমার কাছে একাকার মনে হয়েছে। গান আর কবিতার মধ্যে আমি এখনো খুব একটা বেশি পার্থক্য করি না। সেই থেকে গান এখনো আমাকে অধিকার করে আছে। আচ্ছা আচ্ছা, কবিতার বই হিসেবে তো এইটা আপনার প্রথম বই, কিন্তু লেখালেখির শুরু কি আপনার কবিতা দিয়ে বা গান দিয়ে? কোন বিষয়টাই বা আপনি বইয়ের ক্ষেত্রে কোনটাকে এগিয়ে রাখবেন? আমরা যেহেতু একটা সংকলন দেখেছিলাম আগে, সেটা হচ্ছে যে বিভিন্ন গীতিকারের লেখা গান, সেই বিষয়টা নিয়ে সংকলন, এবং এটা আপনার বই আসলো। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলুন প্লিজ। আমি আসলে মৌলিক লেখক হিসেবে নিজেকে তৈরি করার স্বপ্ন দেখেছি। লেখকই বলবো, লেখার অনেক ধারা থাকে, গল্প, উপন্যাস, যারা কবিতা লেখেন, কবি। আমি নিজেকে কবি হিসেবে দাবি করব না। আমার ভেতর আমি একটা তাড়না অনুভব করেছি সেই ছোটবেলা থেকে, বিভিন্নভাবে বিভিন্ন কারণে। তো আমাকে সচেতনভাবে অবচেতনভাবে যেটা তাড়িয়ে বেরিয়েছে সঙ্গীতের এত প্লাবন সত্ত্বেও, সেটা হচ্ছে কবিতা, সাহিত্য। তো আমি যখন অস্পষ্ট, আমার কাছে আমার স্বপ্নটা স্পষ্ট না, ছোটবেলায় স্পষ্ট থাকে না কারোর কাছে। তো সেই অস্পষ্ট স্বপ্নেও আমি কবিতায় আউড়েছি। নিজের ভেতরে কিছু উপমা, কিছু চিত্রকল্প, বিভিন্ন কবি সাহিত্যিকদের রচনা তো পড়া হতোই। তো একটা স্বপ্ন দেখেছি যে কোনো একদিন আমার একটা কবিতার বই বের হবে, এবং তার পেছনে আপনাকে আমি আমার প্রায় শৈশবের একটা মজার স্মৃতি, আনন্দের স্মৃতি আমি একটু শেয়ার করতে চাই। আমার আব্বা
আমি তখন ওদের 3-তে বা 4-এ পড়ি এরকম হবে। একদিন আমাদের 3 ভাইকে ডেকে বললেন, আচ্ছা তোমরা বড় হয়ে কে কি হবে একটু বলো তো আমাকে। তো আমার 2 ভাই 2 রকম করে উত্তর দিয়েছিল, আমার ঠিক সুস্পষ্ট মনে নেই। তারা তাদের মতো করে উত্তর দিল। আমার বেলা যখন আসলো, তো আমি আব্বাকে বললাম, আব্বা আমি একটু সময় নেই, আমি একটু লিখে জানাবো। আব্বা একটু মুচকি আসলেন যে লিখে জানাবে। তা আমার কি খেয়াল চাপলো, আমি প্রথম যদি কবিতা বলা যায়, কবিতা তো না আসলে ছন্দে ছন্দে দুটি কথা আর কি। আমি কিছুক্ষণ পরে 3টা বা 2টা পংক্তি লিখে এনে আব্বাকে শোনালাম। লাইনটা ছিল এরকম, আমি হব কবি, ফোটাবো আমার বাবার মনের গুপ্ত যত ছবি। তো আমি তো আমার খেয়ালে বলেছি, হয়তো অনুভব করেছে, কিংবা কবির সঙ্গে ছবি এই মিলটা তো আমার কানে আছে, বলেছি। আব্বাকে দেখলাম খুবই, তিনি একটু আপ্লুত হয়ে পড়লেন, আমাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন যে দেখো, তুমি বলেছো যে ফোটাবো আমার বাবার মনের গুপ্ত যত ছবি। আমার মনে কিন্তু অনেক গুপ্ত ছবি, গোপন ছবি ছাপা হয়ে আছে, চাপা পড়ে আছে। বড় হয়ে মনে থাকবে, মনে থাকে জানো। ওই যে একটা কথা বলে যে বড় হয়ে মনে থাকে জানো, যেটা ছিল যে এইটার জন্য আরেকটু ঘুমিয়েছিল আমার ভিতরে, আমাকে কবি হতে হবে। আমি বাবার মনের গুপ্ত ছবি ফুটিয়ে তুলতে চেয়েছি। আমার মনেরও তো গুপ্ত ছবি আছে, একই সঙ্গে নিখিল মানুষের কথা হতো আছে। এইভাবে আমার ভেতরে কবিতার দিকে একটা সচেতন প্রয়াস তৈরি হলো সেই শৈশবে। তাহলে এখন প্রশ্ন আসবে যে আমি কবিতা নিয়ে স্বপ্ন দেখলাম এবং একরকম অঙ্গীকারও করলাম। প্রথম বই তাহলে কেন সংকলন, কেন সঙ্গীতের উপরে, কেন আলোচনা, কেন? সেটা হচ্ছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাখ্যা না করলে হয়তো মনে হতে পারে যে এটা স্ববিরোধিতা কিনা কিংবা বিশৃঙ্খলা কিনা। ব্যাপারটা হয়েছে এইভাবে, কবিতা আমি লিখতে চেয়েছি তখন থেকে 1টা 2টা করে মনের আবেগে কিংবা কোনো উপলক্ষ আমাকে তাড়িত করেছে। আমি লিখেছি, লিখে রেখে দিয়েছি ছোট খাতায়, ডায়েরিতে। তার অনেক কিছু হারিয়ে গেছে। এবং আমার মনে আছে আমি যখন ক্লাস 6 পর্যন্ত পড়ি, আমার একটা ছোট্ট বাক্স ছিল, ওইটাতে আমার সেই এই এলোমেলো হাতে লেখা কবিতাগুলো আমি জমিয়ে রেখেছিলাম। সেসবের কিছুই আর নেই, ভাগ্যিস নেই। সেগুলো আসলে কিছুই যে হয়নি বা আদৌ কিছু হয়েছে কিনা আমি সন্দিহান। তো সেগুলো তো হাত মাংস তো বলে, মানে হাতটা তো ওইভাবেই তৈরি হয়েছে। পরে যখন আমি লেখালেখি একটু সুযোগ হলো, কোথাও ছাপানোর সুযোগ হলো বা কেউ লেখা চাচ্ছে, আর ওই যে বললাম না, গান মনোযোগ দৃশ্য না, কবিতা যেমন শব্দ ধরে ধরে আমি বুঝতে চাইতাম কবি কি বললেন, কেন বললেন, তার পেছনে কি ছিল। একইভাবে গানও আমি একইভাবে, আপনি শুনলে হয়তো মনে করতে পারেন না এটা একটু বাড়াবাড়ি কিনা বা ইচড়ে পাকামো কিনা। আমি ওই প্রাইমারি স্কুলে পড়া অবস্থাতেই যখন আমাদের গানের প্রতিযোগিতা হতো স্কুলগুলোতে, তো আমি অংশগ্রহণ করতাম এবং আমার যারা বন্ধু ছিল আমি তাদেরকে, আমার মনে পড়ে আমি গানের অর্থ তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দ্বীপ মোর জ্বলেনি। তো এই যে আমি এখন ভেবে অবাক হই, আমি ওই বয়সে এই গানের অর্থ তো আমার বোঝার কথা না। তাই তো, শুধু সেইটাই না, আমি আবার আরেকজনকে বুঝিয়ে বলছি এই জন্য সে যেন গানটা ভালো করে গাইতে পারে। তো পরবর্তীতে হলো কি, আমি ঢাকায় আসি বোধহয় 96 সালের ফেব্রুয়ারির দিকে। তো এসে আস্তে আস্তে আমার চেনা জানা পরিমণ্ডলগুলো কিভাবে যেন গানের মানুষদের সঙ্গে হয়ে গেল, গানের দলগুলোর সঙ্গে। মিরপুরে ছিলাম আমি, ফিউচার মিউজিক্যাল গ্রুপ একটা ছিল, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ছিল, নাটকের দল। ওখানে গিয়ে কেমন করে যেন হারমোনিয়াম বাজানোর দায়িত্ব আমি পেয়ে গেলাম, একটা মিউজিক টিম ছিল নাটকে। তারপরে বাঁশি বাজাতে হলো, বাঁশির দিকে, সেটা নিয়ে পরে আমরা আরো ডিটেল বলবো। এরপরে আমি 2012 সালের কথা বলি, একটা লম্বা জার্নি গেছে, এত সময় হয়তো আমাদের হবে না। আমাকে ঝর্ণা রহমান, নামটা না বললে অন্যায় হবে, কবি ঝর্ণা রহমান, কবি, নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক, ওনার সঙ্গে আমার পরিচয়। উনি আমার কলিগ, আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানতে জব করি, ওনার সঙ্গে আমার পরিচয় চাকরির সূত্রে। পরস্পর আমরা জানলাম, উনিও সাহিত্যের মানুষ, উনি টের পেলেন আমিও সাহিত্যের মানুষ, জমে গেল। কোনো একদিন আড্ডা দিতে দিতে উনি বললেন যে তোমার তো গান নিয়ে অনেক কালেকশন, অনেক ভাবনা, তো এগুলো তুমি বই আকারে ভাবতে পারো।
আমি বললাম বই আকারে কোথায় কি এগুলো? আমি তো মনের আনন্দে সংগ্রহ করেছি গান বিষয়ক বই, সিডি, ক্যাসেট। সিডি তখনও আমার দ্বারা সম্ভব হয়নি, সিডির যুগ চলে এসছে, কিন্তু আমি তখন আমার একটা ট্যাপ রেকর্ডার ছিল। তো এই করতে করতে আসলে প্রচুর এলিমেন্ট জমা হয়ে গিয়েছিল। উনি বলাতে আমি ভাবলাম দেখি না কি হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে তখন একটা গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছিল, সেটা 16 বোধহয় কথা হচ্ছিল, 16র দিকে। 16র দিকে আমি ওনার অনুরোধে কিংবা পরামর্শে, কিছুটা অনিশ্চয়তা এবং কিছুটা অনিচ্ছা সত্ত্বেও, কারণ গান নিয়ে আমার মাতামাতি আছে, কিন্তু গান নিয়ে বই করার তো আমার পরিকল্পনা নেই, কিংবা আমি তো কবিতার স্বপ্নে ঢুকে গেছি। হ্যাঁ, একটা অলিক স্বপ্ন বলা যায় যে কেউ কোনো একদিন একটা কবিতার বই বের হবে, কারো একটা পংক্তি ভালো লাগবে, কেউ একটু উদ্ধৃত করবে, কেউ বলবে আপনার ওই লাইনটা ভালো লেগেছে। এটা থাকে, কিন্তু কেউ বলতে চায়, কেউ বলতে চায় না। তো আমি দিলাম যেহেতু চাহিদা আছে, এবং আমাকে অবাক করে দিয়ে গবেষণা প্রস্তাবটা পাশ হয়ে গেল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে। আমার প্রথম বইটা 2016 হবে, বেরিয়ে গেল চলচ্চিত্রের গান নিয়ে। তার 1 বছর পরে আপনি যেই বইটা সম্ভবত আমার পেয়েছেন প্রথমা থেকে, সেটা চলচ্চিত্রের গানই ছিল, সেটা বেরিয়ে গেল। তারা দেখলো যে চলচ্চিত্রের গান নিয়ে গবেষণা আমার আগে একটা কাজ আছে, ওই একটা কাজ আর একটাকে এগিয়ে দেয়। আমি একটা পয়েন্ট মিস করে গেছি। 2012 সালে আমার প্রথম বইটা বেরিয়েছিল, 2012। ফিল্ম আর্কাইভের কথা বলছিলাম যে সেটা 2016-তে। সেটা সুরের ইন্দ্রধনু নামে আমার প্রথম বইটা বেরিয়েছিল, সঙ্গীত নিয়েই। তো ওইটা থেকে ফিল্ম আর্কাইভ থেকে প্রথমার বই দেখে শিল্পকলা একাডেমি উৎসাহী হলো। এবং আপনি শুনলে একটু অবাক হবেন, সৈয়দ শামসুল হক কোনোভাবে জেনেছেন যে আমি গান নিয়ে কাজ করি বা করেছি, আমার কিছু প্রকাশনা আছে। সৈয়দ শামসুল হককে কিন্তু আমরা কবি হিসেবে জানি, নাট্যকার হিসেবে জানি। তিনি যে এত সুন্দর সুন্দর গান লিখেছেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ওই যেমন এন্দ্রকিশোর ওই বিখ্যাত গানটা হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলি ঠুস, কিংবা চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, এই গানগুলো আমি জানতাম, কারণ আমি যেহেতু গান নিয়ে ঘাটাঘাটি করছি, কে লিখেছে, কে সুর করেছে, এই কৌতূহল থেকে। এইভাবে দেখা গেল সৈয়দ শামসুল হক ওই ঝর্ণা রহমানের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলেন। শাহবাগে আমরা একদিন বসলাম, উনি বললেন যে আমি আমার গানগুলো একত্র করতে চাই, আপনি কি আমাকে ব্যাপারে একটু সহযোগিতা করতে পারেন? আমি বললাম আমি চেষ্টা করে দেখতে পারি। শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে গেল আমার পরবর্তী বই তুমি আসবে বলে। আচ্ছা, সৈয়দ হকের গান তুমি আসবে, এই ছিল না। এই ধারাবাহিকতায় আমি কবিতা নিয়ে ভাবছি, কিন্তু পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমার গ্রন্থিটা বাঁধা হয়ে গেল গানের সঙ্গে। তো এটা আমি মিসগাইড হয়েছি বলবো না, আমার তৃপ্তির জায়গাটা হচ্ছে আমার যে চলচ্চিত্র নিয়ে যে কয়েকটা বই আছে, সৈয়দ শামসুল হকের যে বইটা এখন পর্যন্ত সৈয়দ শামসুল হকের গীতিকার সত্তাটা আবিষ্কার করতে হলে যেই বইটা বোধধারা উল্লেখ করেন সেটা হচ্ছে তুমি আসবে বলে। এই করতে করতে আমার পরবর্তীতে যেটা বছরখানেক আগে যেই বইটা আপনার হাতে আছে, যেই বইয়ের সূত্রে আপনার সঙ্গে আবার আলোচনা করতে আছে, আমার ওই বই নিয়ে কিন্তু অনেকেই প্রশংসা করেছে, অনেকের কাজে লেগেছে, তারা তাদের ভালো লাগার কথা ইমেল করে জানিয়েছেন। অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, চেনা না জানা অনেকের সঙ্গে আমার এখনো কিন্তু মুখোমুখি দেখা হয়নি, এবং পশ্চিমবঙ্গ থেকেও আমি ফোন দিয়েছি। আমি জানি না কিভাবে বইগুলো ছড়িয়ে গেছে, হয়তো নিশ্চয়ই কারণ আছে। তো পরে আমার মনে হয়েছে যে আমার একটা নিজস্ব অভিমত আছে যে গুণগ্রাহিতা মানুষকে বড় করে। আচ্ছা, হ্যাঁ, গুণগ্রাহিতা মানুষকে বড় করে, গ্রহণযোগ্য করে তোলে, কিন্তু এটার বোধহয় একটা ধ্বংসাত্মক দিকও আছে। এই অর্থে বলছি, আমি যখন অন্যের গুণে কারো প্রেমে মগ্ন হয়েই থাকি, আমি না আমার দিকে আর তাকাতে পারি না। আমি তাকাইনি, এখনো যে আমি আমার দিকে তাকাচ্ছি, আমার এইটা করা দরকার, আমার এইটা মৌলিক কাজ, এইটা যৌগিক কাজ, এইটা সংকলন, এইভাবে না আমি এখনো ঠিক সচেতনভাবে ভাবি না। আমি ভালো লাগার পিছনেই ছুটছি। তবুও এই কাছাকাছি সময় এসে মনে হলো, আমি যার সঙ্গে আমার চলাটা শুরু করেছিলাম, আমার যে প্রথম প্রেমিকা, হ্যাঁ, প্রথম ভালোবাসা, সে তো কবিতা। আমি আমার এক কবিতা বলেছি, আপনি পড়ে থাকবেন। কবিতা আমার প্রেয়সী,
আর গান হচ্ছে আমার ঘরণী। আমার একজনের সঙ্গে সংসার করতে হয় আর মন পড়ে থাকে আরেকজনের জন্য। আমি কাউকে কিন্তু অবহেলা করতে পারি না। দুইটা সত্তাই আমার মধ্যে রইল, কিন্তু আমাকে এই বোধটা খুব প্রবলভাবে নাড়া দিল। আমি যাকে নিয়ে চলা শুরু করেছি, আমার প্রথম প্রেম কবিতাকে এবার আমি স্বীকৃতি দিতে চাই, এবং সেটারই ফলশ্রুতি হচ্ছে পেন্সিলে লেখা চিঠি, আপনার হাতে যে বইটা আছে। আপনার বলছেন যে কবিতা ছোটবেলায় লেখার স্বপ্ন ছিল, কিন্তু কোনোভাবে আপনি কোনো না কোনোভাবে গান আপনাকে টেনে নিয়েছে। আপনার বইতে পেন্সিলে লেখা চিঠি এর যে মুখ বন্ধ, সেখানে বলতে গিয়ে এক পর্যায়ে বলেছেন নিজেকে নজরুলের অবতার হিসেবে দাবি করেছেন। খুব দুঃসাহসিক ব্যাপার। আমার কাছে মানে বিষয়টা খুবই মানে চমকপ্রদ এরকম মনে হয়েছে। তো এই যে নজরুলের অবতার নিজেকে ভাবলেন, আপনার লেখায় কিছুটা নজরুলের ছাপও পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে একটু বলেন। আচ্ছা, আমি একটু কবিতাটা হাতে নিয়ে প্রসঙ্গটা একটু বলতে চাই। নজরুলের অবতার কথাটা আমি খুব সচেতনভাবেই ব্যবহার করেছি। অবতার বলতে আমরা কি বুঝি, যেমন বিষ্ণুর অবতার হচ্ছে কৃষ্ণ, এরকম করে করে 10 অবতারের কথা আমরা জানি। হ্যাঁ, তো নজরুল ধূমকেতুর মতো আবির্ভূত হলেন। তিনি বেদনার কথা বললেন, প্রেমের কথা বললেন, সুশীত মানুষের কথা বললেন, বঞ্চনার কথা বললেন, মানুষের পক্ষে কথা বললেন। বলতে বলতে আচমকাই যেন ধূমকেতু যেরকম করে আসে চলে যায়। এবং নজরুল যে 1939-41 সালের দিকে এসে নির্বাক হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, এই ঘটনাটা আমার কাছে প্রতীকী মনে হয়। বাস্তবে তো সত্যিই ঘটেছে, কিন্তু এর একটা অন্য তাৎপর্য আছে। আমার কাছে মনে হয়েছে যে নজরুল আরো কিছু বলতে চেয়েছিলেন, যে এই কথাটা বলতে গিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন, নির্বাক হয়ে গেলেন। তার বাকি কথাগুলো বলার জন্য কি কেউ আসবে না? বিষ্ণুর যদি অবতার কৃষ্ণ হয়ে আসতে পারেন হাতে বাঁশি নিয়ে, নজরুলের অবতার কি আসলাম আহসান হয়ে আসতে পারে না? এটা আসলে ঠিক খুব প্ল্যান করে না। আমার মনে হয়েছে নজরুলের যে কষ্টগুলো, তার যে জার্নিগুলো, তার জীবনে পাওয়া না পাওয়া, তার যে কাব্যগ্রন্থ, তার কবিতা, তার গানে যে সুর, তার উপন্যাসে যে সম্পর্কের বুনন, আমি খুব একাত্ম বোধ করতাম। আমার মনে হতো এই কথাটা আমি লিখতে পারতাম, এটা তো আমার কথা, নজরুল জানলে কি করে। এই চিন্তা থেকে এবং নজরুলের না বলা কথাগুলো বলতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার মধ্যে নজরুলের দ্বিতীয় জন্মান্তর ঘটেছে বোধহয়। এবং আমি যখন কলেজে পড়ি, এটা বিশেষ করে ঘটেছে, কলেজে পড়ার সময় আমাদের বাংলার স্যার ছিলেন হচ্ছে মিজানুর রহমান শেরি। স্যারকে আমি সালাম জানাই। স্যার এখন কোথায় কেমন আছেন আমি জানি না। আমাকে যারা উস্কে দিয়েছেন কবিতার জগতে, সাহিত্যের জগতে, তার মধ্যে তিনি একজন। শৈশবে আমার বাবা, এবং স্কুল জীবনে কিছু কিছু শিক্ষক। এবং মনে আছে আমাদের এক স্যার স্কুল জীবনে বলেছিলেন, 8-এ পড়ি তখন আমি, 8-এ পড়া একটা ছেলে এটা লিখেছে, আরেকদিন স্যারকে বলতে বিশ্বাস হয় এরকম। তো এই কথাগুলো না আমাকে মানে কলিজাটা বড় করে দেয়, অনুপ্রাণিত করে। এইভাবে কলেজে এসে মিজানুর রহমান শেলি স্যার আমাকে একদিন বললেন, আমি একটা কবিতা দেখিয়েছিলাম, এই কবিতাটা আমি তার অবতার, কবিতাটার সেই রূপ বহু আগে লেখা, পরে পরিমার্জিত হতে 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 এসে এখন বেশ বড় ছিল, এটা এই আকার দাঁড়িয়েছে। তো আমি স্যারকে যখন দেখালাম, স্যার পড়লেন এবং প্রশংসা করলেন, এবং একটা কথা বললেন যেটা আমি ভূমিকা উল্লেখ করেছি, যে দেখো ছেলে, দ্বিতীয় নজরুল হওয়ার চেষ্টা করুন। স্যার বুঝাতে চেয়েছেন যে তুমি নজরুল দ্বারা অনুপ্রাণিত হও, প্রভাবিত হও না। আর প্রত্যেকটা মানুষ ইউনিক, একজনই হয়, দ্বিতীয় কেউ হয় না। সেটা আসলে আমি চাইনি। আমার মধ্যে যেটা কাজ করেছে, যেটা আমি বলতে চাই, নজরুলের না বলা কথাগুলো, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য কাউকে না কাউকে দাঁড়াতে হবে। নিশ্চয়ই মানুষ দাঁড়িয়েছে, করছে, তার মতো করে করছে। আমি আমার ভিতরে এক ধরনের একটা তাড়না অনুভব করেছি। নজরুল যেরকম করে সবকিছু তছনছ করে দিয়েছেন, একদম মূল্যবোধকে
একদম এমনভাবে আঘাত করেছেন, আমাদের অনেকেই তাকে ভুল বুঝেছে সেই সময়। এই সময় এসেও নজরুলকে আমরা গ্রহণ করতে পারিনি। তো আমার মধ্যে এক ধরনের এই চিন্তা আমাকে তাড়িত করেছে, নজরুল অবতীর্ণ হয়েছে, অন্য রূপে এসছে। সে হয়তো হাতে তার সেই প্রলয় সিংহা নেই, হয়তো বাঁশিও সব সময় থাকে না, অত তীব্রভাবে বলতে পারে না, তার বলার ভাষাটা হয়তো কিছুটা কোমল, কিন্তু সে নজরুলেরই অবতার, সে আসলাম। আচ্ছা, নজরুলকে প্রশ্ন করার তো সেই সুযোগ নেই, নজরুলের অবতারকে প্রশ্ন করি। আমার খুব ইচ্ছা হয় মানে আপনার সাথে আলাপ হলে, যখন এই মানে নজরুল সাহিত্য নিয়ে আলাপ শুনি, বিভিন্ন কথা শুনি, এবং আপনি কুমিল্লার মানুষ, সেই জায়গা থেকেও আমার আর একটা জিনিস খুব জানার আগ্রহ হয়। সেটা হচ্ছে যে আপনি তো নজরুলকে এতভাবে খুঁজলেন, আপনি কি নার্গিসকে কখনো খুঁজতে গেছেন? খুব কোমল একটা জায়গায় আপনি টোকা দিলেন। নজরুলের নার্গিস আর আমার প্রেয়সী, নাম উল্লেখ করছি না, এক বা একাধিক কিংবা থাকে কবিতার জীবনে, আমি এক করেই দেখি। এবং নার্গিস আমাকে খুবই মানে নার্গিসের আবেগটা খুবই অনুপ্রাণিত করে, আমাকে বেদনাহত করে, আমাকে ভাবায়। নজরুলকে যেরকম করে আমি অনুভব করি, কখনো কখনো মনে হয় আমি নজরুল। একইভাবে রাধার কষ্টটা যেমন আমি অনুভব করি, কৃষ্ণের সীমাবদ্ধতাটা অনুভব করি, একইভাবে নার্গিসকেও আমি অনুসন্ধান করেছি। সেটা শুধু মনোজগতে না, সত্যি সত্যি আপনি যেটা বললেন, আমি কুমিল্লায় আমার জন্ম, আমার জন্মভূমি। তো আমার বাড়ি থেকে, যেখানে আমার বাড়ি দেবিদ্বার থানা, পার্শ্ববর্তী থানায় হচ্ছে মুরাদনগর। সেই মুরাদনগরে দৌলতপুর হচ্ছে নার্গিসের জন্মভূমি। সেখানে আমি একবার গিয়েছিলাম, একবার না একাধিকবার গিয়েছি। কোনো ভূতগ্রস্তের মতো কে যেন আমাকে টেনে নিয়ে গেছে। আমাকে মনে হয় আমাকে এগুলো জানতে হবে, দেখতে হবে। আমি বইয়ে পড়েছি, পড়তে গিয়ে জানলাম যে নার্গিসের বাড়ি তো কুমিল্লা। কুমিল্লার কোথায়? মুরাদনগর। মুরাদনগর তো খুব বেশি দূরে না, আমরা যেদিকে থাকি আমাদের দিক থেকে পেছনে, অর্থাৎ একটু পশ্চাৎপদ গ্রাম বলা যেতে পারে, একটু আর একটু সীমান্ত, হ্যাঁ সীমান্তবর্তী এরিয়ার দিকে। কোনো এক ছুটিতে আমি গিয়েছি সেখানে। সেই দৌলতপুরে গিয়ে আমি মনে হয় আজ থেকে প্রায় কত বছর আগে চলে গেছি, প্রায় 70-80 বা 100 বছর আগের একটা সময়ে চলে গেছি। আমি ভুলেই গেছি আমি মনে হচ্ছে এই তো সেই আম গাছটা। নজরুল আলী আকবর খানের সঙ্গে এসে যেই আম গাছের নিচে বসে বিশ্রাম নিলেন, প্রথম বাঁশি বাজালেন, আর যেই পুকুরে গোসল করতে করতে সাবানের ফেনা ঘষতে ঘষতে সারা পুকুরের পানিকে সাদা করে দিতেন, এই পুকুরটাই সেই পুকুরটা। হ্যাঁ, একজন আমাকে দেখালো, এই যে এই খাটটা দেখতে পাচ্ছেন, ঘরটা, এইখানে নজরুল নার্গিসের বাসর হয়েছিল। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি, আমার অশ্রু টলমল করছে, কখনো আনন্দে শিহরিত হয়ে উঠছি। এইখানে নজরুল বসছেন, নজরুল আর নার্গিসের দেখা কি এই আশেপাশে কোথাও হয়েছিল? এইভাবে আমি নার্গিসকে খুঁজতে গিয়ে, নজরুলকে খুঁজতে গিয়ে কিন্তু সত্যি আমি দৌলতপুরে গিয়েছিলাম। এবং আমার এখনো মনে হয় কোনো ছুটিতে আমার আবার যাওয়া উচিত। সেই নজরুল বিখ্যাত অনেক কবিতা, গান সেই জায়গায় লিখেছেন। একটা গানের কথা মনে পড়লো, আপনারা জানেন যে নজরুলের সঙ্গে নার্গিসের পরিণয়টা, সংসার জীবনটা হলো না, তাদের বিয়ে হয়েছিল। এই নিয়ে কিছুটা বিতর্কও আছে, তো সেই বিতর্কের দিকে আমি যাচ্ছি না, তার্কিকের জায়গা আমার না, আমি প্রেমিকের জায়গা থেকে বলছি। তো তাদের সংসারটা হয়নি। নজরুল বিয়ের রাতেই, শেষ রাতেই বলা হয়ে থাকে যে তিনি কোনো এক অজ্ঞাত অভিমানে চলে আসেন। চলে আসার পরে দীর্ঘ 15 বছর নার্গিস নজরুলের জন্য অপেক্ষা করেছেন, তিনি আসবেন। নজরুল বলে গিয়েছিলেন যে সব ঠিকঠাক হোক, আমি এসে তোমাকে যথাযথভাবে উঠিয়ে নিয়ে যাব। কিন্তু সেই 15 বছরের অপেক্ষা শেষ হয়নি। তো পরবর্তীতে নজরুল তো আসলে নিষ্ঠুর ছিলেন না, তিনি একটা পরিস্থিতির শিকার ছিলেন। তো বিস্তৃত প্রসঙ্গে আমি যাব না। তো সেই প্রেক্ষিতে নজরুল তো অনুভব করেছেন যে আমি নার্গিসের প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেটা আমার অসহায়ত্বের কারণেও হয়েছে কিংবা
পরিস্থিতির কারণে হয়েছে, কিংবা আমিও কি আরো একটু ইতিবাচক হয়ে এটা মিলনের দিকে নিতে পারতাম কি। সেই চিন্তা থেকে পরবর্তী জীবনে নজরুলের লেখা একটা গান, আমি গানের লাইনগুলো যদি একটু স্মৃতি থেকে বলার চেষ্টা করি। আজও মধুর বাঁশুরি বাজে, গোধূলি লগনে বুকেরও মাঝে। এই গানের পরবর্তী যে অন্তরাটা হচ্ছে, আজও মনে পড়ে সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, সেই চাপা ফুলে ক্ষণিকেরও ভুলে, সেই চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাজে, আজও মধুর বাঁশুরি বাজে। সঞ্চারিতে আছে, হারানো দিন বুঝি আসিবে না ফিরে, মন কাঁদে তাই স্মৃতির তীরে। শেষ অন্তরা। তবু মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চায় সাজে, আজও মধুর বাঁশুরি বাজে। শেষ অন্তরটা খেয়াল করেন, গোমতীর তীরে পাতার কুটিরে, আজও সে পথ চায় সাজে। নজরুল বলছেন যে আমার এখনো আশা জাগে, কেন যেন মনে হয় আমি অকৃতজ্ঞের মতো, নিষ্ঠুরের মতো, কপটের মতো তাকে ভুলে বসে আছি। আমি তাকে মনে রাখতে পারিনি, সে তো আমাকে ভুলেনি। কে জানে, হয়তো গোমতীর তীরে সেই নার্গিস নয় কি। আমার তো দৃঢ়ভাবে বিশ্বাস, গবেষকরা কি বলবেন তাদের বিষয়, গবেষণা আমিও অল্প স্বল্প করি, সেটা অন্য প্রসঙ্গ। আমার দৃঢ়ভাবেই বিশ্বাস নজরুল নার্গিসের মনের কথাটা নিজের মধ্যে অনুভব করে, নার্গিসের কথাটাকে অনুভব করেই তিনি বলছেন যে আমার এখনো মনে হয় যে আমি যদি গোমতীর তীরে সেই পাতার কুটিরে যাই, আমি নার্গিসকে দেখতে পাবো, আমার জন্য অপেক্ষায় সে এখনো বসে আছে। নার্গিসের অন্বেষণ যেটা বললেন, এটা আমাকে খুবই আবেগ আপ্লুত করে। আপনি যে বলছেন যে নজরুলের বাঁশি বাজানো, নজরুলের বাঁশি বাজানো কি কোনোভাবে আপনাকে প্রভাবিত করেছে যে আপনি বাঁশি বাজান, বা আপনার বাঁশি কিন্তু আপনার সাথে আমার পরিচয় হয়নি, আপনার বাঁশি আমাকে মুগ্ধ করেছিল এবং আপনাকে মানে আপনার প্রতি আমাকে আগ্রহী করে তুলেছিল যে এই লোকটা সম্পর্কে একটু জানি, এই মানুষটা সম্পর্কে একটু জানি, হ্যাঁ, আর সেই আগ্রহটা তৈরি করছিল। তো আপনার যে বাঁশি, সেই বাঁশিটা কি মানে কোনোভাবে নজরুল আপনাকে প্রভাবিত করেছে এই জায়গায়? নজরুল এই ক্ষেত্রে আমাকে প্রত্যক্ষভাবে হয়তো প্রভাবিত করেননি, পরোক্ষভাবে তো অবশ্যই করেছেন। কারণ নজরুল যখন চট্টগ্রামে যান, চট্টগ্রামে সেই সীতাকুণ্ড পাহাড়, সম্ভবত পাহাড়ের পাশে ঝর্ণার পাশে হেলান দিয়ে তোলা যে ছবি, এবং বিশেষ ভঙ্গিতে সেই বাঁশি হাতে সেই ছবি, এবং নজরুল কোন এক চিঠিতে লিখছেন, আমি দেখতে পাচ্ছি যে ওই যে সীতাকুণ্ড পাহাড়ের পাশে আমার ছবিটা, বাঁশি সহ যে ছবিটা, তার একটা কপি আমাকে পাঠিও। তার মানে ওইটার প্রতি একটা দুর্বলতা নজরুলের ছিল। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে আমার যে বাঁশি প্রীতি, বাঁশি বাজানোর চেষ্টা, বা কখনো কখনো ঘরোয়া আসরে বা ছোটখাটো অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করেছি, বাঁশি বাজিয়েছি, সেটা নজরুল থেকে কিনা, নজরুল থেকে খানিকটা। তাহলে কোত্থেকে মূলত? সেটা হচ্ছে আমি একটা বলা চলে যে একটা মিথোলজিক্যাল ওয়ার্ল্ডের অধিবাসী ছিলাম খানিকটা। এখনো আমি ঠিক পুরোপুরি বাস্তব মানুষ বলে আমি নিজেকে দাবি করতে পারি না। সব সময় আমার মাথায় গোমতীর তীর, সেই গালিবের শের, তারপরে সক্রেটিসের সেই বিষের পেয়ালা, তারপরে রেবা নদীর তীর, তারপর সেই কালিদাস, এরকম একটা বলা যেতে পারে একটা অবাস্তব পৃথিবী যেটা এক্সিস্ট করে না, হয়তো একসময় করতো। আমি ওই জগতেই বিচরণ করি, মাঝে মধ্যে বাস্তবের ধাক্কা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার একটা জীবিকা আছে, আমার একটা পেশা আছে। বাঁশিতে আমি এসেছি আসলে ওই যে বললাম যে মিথোলজিক্যাল একটা পৌরাণিক পৃথিবীতে থাকি। আমাদের খুব ছোটবেলায় শ্রীকৃষ্ণ নামে একটা সিরিজ হতো হিন্দিতে, ইন্ডিয়ান কোনো একটা চ্যানেলে। শ্রীকৃষ্ণ সিরিজে আমি দেখতাম কিশোর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাখাল দলের সে সর্দার, পেছনে অজস্র রাখাল বালক তার পেছনে পেছনে যাচ্ছে, গরু যাচ্ছে, এবং তার বাঁশির সুর শুনে গোপিনীরা ব্যাকুল হয়ে উঠছে। ওই মিথটা আমাকে খুব প্রভাবিত করেছে। এবং আমার এক কাকা, রশিদ কাকা, সম্পর্কিত কাকা, উনি রাত্রে বাঁশি বাজাতেন। আমার মনে হতো এই বাঁশিটা যদি কখনো শেখা যেত, এর চেয়ে মধুর আর কি হতে পারে।
এই টান দিলেই যেন ভেতরটা কেমন করে ওঠে, মোচড় দিয়ে ওঠে। আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার মনে হয় সারা দুনিয়ার কষ্ট পুঞ্জীভূত হয়েছে আমার ভিতরে ওই একটা বাঁশির টানে, একটা টানে। এটাকে রপ্ত করা যায় না। তো সেই শৈশব থেকে একটু 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 করে আমি চেষ্টা করেছি। পরবর্তীতে দু একজন ওস্তাদের কাছে কাছেও আমি শিখেছি, গাজী আব্দুল হাকিমের কাছে শিখেছি, এবং ব্যক্তিগতভাবে সাধনা করে আমি একটা পর্যায়ে গেছি। আমি শেখার তো শেষ নেই, এখনো শিখছি। আর আপনার সঙ্গে যেটা বললেন, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। কেউ কেউ যখন বলে আপনি বাঁশিটাই বাজান, এটা কেউ কেউ আমাকে বলে। আবার কেউ কেউ বলে আপনি গান চেষ্টা করলেও মন্দ হতো না। আমি যে আসলে কি আমি জানি না, সবগুলোই আমাকে টানে, কিন্তু ফাইনালি বহুদিকে যাওয়ার তো একটা বিপদও আছে। হ্যাঁ, নিশ্চয়ই ফোকাস হওয়া দরকার। এই হচ্ছে আমার বাঁশি প্রীতির রহস্য। আমি একটু একটা অংশ আমি কৃষ্ণের সঙ্গে বললাম, যে কৃষ্ণের মিথ থেকে আমার বাঁশি প্রীতি এবং অন্যান্যদের কথা বললাম। আপনি জানেন এই পেন্সিল লেখা চিঠি বইটার 3টা অংশ আমি ভাগ করেছি। প্রথম অংশে কবিতা, দ্বিতীয় অংশ হচ্ছে শের শায়েরি, আর তৃতীয় অংশে কিছু গান, গীতিগুচ্ছ, লিরিক লিখেছি। আপনি যে প্রশ্নটা করলেন তার সঙ্গে সম্পর্কিত একটা গানের বাণী আমি একটু শোনাই, যেটার ভেতরে আছে, একটু বলে নিই। কৃষ্ণকেই সবাই দোষারোপ করে যে রাধাকে বঞ্চনা করে তার সমস্ত প্রেম নিয়ে তিনি মথুরায় চলে গিয়েছিলেন, আসবেন বলেছিলেন, তিনি আর আসেননি। রাধা চিরজীবন কেঁদেই গেলেন কৃষ্ণ কৃষ্ণ করে। কিন্তু কৃষ্ণের ভিতরে কি কোনো দহন হয়নি? যেমন করে নজরুলের দহনটা আমি অনুভব করার চেষ্টা করি। এই চিন্তা থেকে, রাধার পয়েন্ট অফ ভিউ থেকে না, কৃষ্ণের অবস্থান থেকে এই লিরিকটা লেখা, যেখানে বাঁশির প্রসঙ্গটা আছে। জগৎ জানে ভালোবাসা কান্দে সুদূরাই, মথুরা পুরীতে গিয়া সোনার মুকুট মাথায় দিয়া, কেউ জানে না রইয়া রইয়া কান্দে রে কানাই। জগৎ জানে ভালোবাসা কান্দে সুদূরাই। ওই বাঁশিতে ছিদ্র যত, তারও বেশি বুকে ক্ষত। দিনে রাতে অবিরত, নিজেরে আগুনে নিত্য, সূর্য পুইড়া ছাই। জগৎ জানে ভালোবাসা কান্দে সুদূরাই। বসিয়া এ সোনার দাঁড়ে, পাখিও চায় আকাশ পারে। এক যাতনা দুই কিনারে, কান্দে লালন তাই সাকারে, নিরাকারে সাই। জগৎ জানে ভালোবাসা কান্দে সুদূরাই। আমরা একদম বলতে গেলে পারে এই সাক্ষাৎকার, এই আলাপচারিতার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করব। নজরুল নিয়ে অনেক আলাপ হলো, নজরুলের বাঁশি, নজরুলের সাহিত্য এবং তার প্রতি যে আপনার অনুরাগ, এর বাইরে আপনার লেখায় গালিবের ছাপ আছে এরকমটা মনে হয়েছে যে কোথাও কোথাও কখনো কখনো গালিব আপনাকে প্রভাবিত করেছে। আপনি সত্যিই বলেছেন, এটা আমাকে স্বীকার করেই নিতে হবে। শুধু গালিব না, আসলে উর্দু সাহিত্যের প্রতি আমার একটা তীব্র টান আছে। সেই শের শায়েরি, মির্জা গালিব, মীর তকি মীর, আহমদ ফরাজ, ফয়াজ আহমেদ ফয়াজ, পরবর্তীতে ইকবাল, তাদের কবিতা আমি প্রচুর পড়েছি। সেটা নানা প্রেক্ষাপটে আমার ভিতরে এসছে। কেন এখন আসলো, কেন গালিব, কেন বা উর্দু শের শায়েরির প্রতি টানেরই বা রহস্য? কোনো রহস্য নেই, এটা নিছক ভালো লাগা। ভালো লাগার পেছনে তো কিছু বিষয় থাকে। সেটা হলো যে আমি যেই কথাগুলো বলতে চাই, যে গভীরে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই, কিন্তু পারি না। আমি খেয়াল করি যে গালিব কি অনায়াসে কত গভীর কথাগুলো বলে গেছেন। আমি দু একটা কথা যদি বলি, আপনাদের বহুল পরিচিত লাইনগুলো, অনেক শোনা আমাদের, তবুও ওই যে जिंदगी यूं ही गुजर ही जाती, जिंदगी यूं ही गुजर ही जाती, क्यों तेरे राह गुजार के याद आया। গালিব বলছেন যে জীবন তো এমনিও কেটে যেত, কেন তোমার পথের কথা আমার মনে। আরেক জায়গায় বলছেন, দিল হি তো হ্যায় না সঙ্গো ইয়ে খিস, দর্দ সে ভর না আয়ে কেউ, रोएंगे हम हजारों बार, कोई हमें रुलाए क्यों। এটা তো আমার মনই, তো হৃদয়, তো ইট আর পাথর তো নয়। ব্যথা পেলে কাঁদবো না কেন? 1000 বার কাঁদবো,
তাই বলে কেউ এসে আমাকে কাঁদিয়ে যাবে কেন? আচ্ছা আচ্ছা। আমি কাঁদবো আমার কষ্টে। আর একটা ফার্সি শের বাংলা অনুবাদটা এরকম, গালিব বলছেন, জলাতঙ্ক রোগী যেরকম করে জল দেখলে ভয় পায়, আমি আয়না দেখতে ভয় পাই, আমাকে মানুষে কামড়েছে। কি ভয়াবহ কথা! আমাকে মানুষে কামড়েছে, ইঙ্গিতটা খুবই। তো এইভাবে আমি দেখি যে গালিব প্রীতিটা আমার এইভাবে এসছে যে আমি বলতে না পারা কথাগুলো, না পারার কষ্টগুলো কেউ তো বলেছে, তার কবিতার ভিতরে আমার না পারার কষ্টটা নেই, এক ধরনের একটা সান্ত্বনা খুঁজে পাই। আর মহান কবির প্রতি, বড় কবির প্রতি একটা আকুতি, একটা শ্রদ্ধা তো থাকবেই। গালিবকে আমি অনেক বড় কবি মনে করি, শুধু উর্দু সাহিত্যের না, বিশ্ব সাহিত্যের একজন বড়। ঠিক আছে, অনেক ধন্যবাদ জনাব আসলাম হাসান, আপনি আমাদেরকে সময় দিলেন, দীর্ঘ আলাপচারিতা হলো, আপনার সাহিত্য নিয়ে, সাহিত্য অনুরাগ নিয়ে, আপনার সঙ্গীত ভাবনা নিয়ে অনেক কথা আমরা জানতে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। রাজীব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এরকম আয়োজন করে কখনো কথা বলা হয়নি, বলার বা শোনার অবকাশ হয়নি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমাকে সম্মানিত করার জন্য আমি সত্যিকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। বইপ্রিয় বন্ধু, আপনারা যারা আমাদের এই আলাপচারিতা দেখলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর আজকের এই আলোচনায় আমরা পুরোটা সময় ছিলাম বাতিঘরে। বাতিঘর ঢাকা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনাদের কোনো পরামর্শ থাকলে বা বই নিয়ে কোনো কথা থাকলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিকে নিয়ে।